আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত খসড়া প্রস্তাব নাকচ হয়ে গেছে। স্থায়ী সদস্য রাশিয়া এবং চীনের ভেটো প্রদানের কারণে এই প্রস্তাবটি গৃহীত হতে পারেনি। গত মঙ্গলবার 7 এপ্রিল মধ্যরাতে নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরের নিরাপত্তা পরিষদে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জর্ডানের সহায়তায় বাহরাইন এই প্রস্তাব উত্থাপন করেছিল। ভোটের সমীকরণ ছিল 15টি সদস্য রাষ্ট্রের মধ্যে 11টি রাষ্ট্র যুক্তরাষ্ট্রের পক্ষে ভোট দেয়, যার মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক এবং গ্রিসের মতো দেশ ছিল। বাংলাদেশ, পাকিস্তান এবং কলম্বিয়া ভোটদান থেকে বিরত ছিল। তবে জাতিসংঘের স্থায়ী দুইটি সদস্য দেশ চীন এবং রাশিয়া তার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে। দেখুন, যে খসড়া প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল সেই খসড়া প্রস্তাবে দাবি করা হয়েছিল ইরান যেন অবিলম্বে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের বাধা সৃষ্টি বন্ধ করে। প্রণালীটি পুনরায় খুলে দেওয়ার জন্য সদস্য দেশগুলোকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। যদিও চীন এবং রাশিয়ার আপত্তির মুখে বেশ কয়েকবার সংশোধন করা এই ভাষা নরম করা হয়েছিল এবং সরাসরি সামরিক শক্তি ব্যবহার উল্লেখ করা এই কথাটাও বাদ দেওয়া হয়েছিল। তবুও রাশিয়া এবং চীন এতে সন্তুষ্ট হয়নি। রাশিয়া এবং চীনের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রস্তাবটি সংকটের প্রকৃত কারণ সমাধানে ব্যর্থ। তাদের মতে বর্তমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নীতি দায়ী। বেইজিং এবং মস্কো মনে করে এই ধরনের প্রস্তাব মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রমোশনের বদলে আরো উস্কে দিতে পারে। দেখুন, বহু বছর পর রাশিয়া এবং চীন একত্রে নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে দাঁড়িয়ে ভেটো শক্তি প্রদান করলো, কারণ এর পূর্বে বহু বছর এই ধরনের নজির দেখা যায়নি। আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, মাত্র একদিন পূর্বেই এই প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল সরাসরি সামরিক হামলার কথা বলে। তখন কিন্তু ফ্রান্সের মতো দেশও এই চীন এবং রাশিয়ার সঙ্গে একত্রে ভেটো প্রদান করেছিল। তবে দ্বিতীয় দফার কিছুটা পরিবর্তন প্রস্তাবে ফ্রান্স এইবার ভেটো প্রদান করেনি। রাশিয়া এবং চীন একত্রে ভেটো প্রদান করেছে এবং ইরান হরমুজ প্রণালী যে আটক করে রেখেছে, বন্ধ করে রেখেছে, এই পুরো বিষয়টা এই দুইটি দেশের পূর্ণাঙ্গ যে সমর্থন রয়েছে নিরাপত্তা পরিষদে তার বার্তা দেওয়া হলো। পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যা কিছুই হয়ে যাক না কেন, চীন এবং রাশিয়া ইরানকে এই ব্যাপারে সমর্থন দেওয়ার ক্ষেত্রে পিছু হটবে না। সামরিক সমর্থন এবং কূটনৈতিক সমর্থন অব্যাহত থাকবে। ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়া হবে। ইরানের এমন কোনো অবকাঠামো থাকবে না যেগুলো আধুনিক যে অবকাঠামোর আবয় সেটার পরিচয় দেয়। ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করেছিলেন তিনি এত বম্বিং করবেন ইরানের ভেতর যে ইরানকে আর চেনা যাবে না। তিনি এই বিষয়ে 5 বার ডেডলাইন দিয়েছিলেন। প্রথমবার বলেছিলেন 48 ঘন্টার মধ্যে হামলা হবে। 48 ঘন্টার ডেডলাইন শেষ হওয়ার পূর্বেই সে ডেডলাইন বৃদ্ধি করে 5 দিন বৃদ্ধি করেন। তারপর 5 দিনের ডেডলাইন শেষ হওয়ার আগে সেটাকে 6 দিন করেন। 6 দিনের ডেডলাইন শেষ হওয়ার আগে সেটাকে আবার 48 ঘন্টা করেন। সেই 48 ঘন্টা শেষ হওয়ার 2 ঘন্টা আগে নতুন করে 48 ঘন্টার ডেডলাইন দেন এবং তিনি বলেন যে এইবার আর ডেডলাইন পরিবর্তন হবে না। এটা কিন্তু আখেরি ডেডলাইন। আর সেই ডেডলাইন গতকাল রাতে শেষ হয়ে গিয়েছে। দেখুন, সেই ডেডলাইন শেষ হওয়ার 2 ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প আরো 14 দিনের জন্য হামলা স্থগিত করে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে তার মালিকানাধীন সোশ্যাল মিডিয়ায় তার টুইটে লেখেন যে দীর্ঘ আলোচনা করা হয়েছে পাকিস্তানের সেনা প্রধান আসিফ মনির এবং সেখানকার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে। দীর্ঘ আলোচনার পর তিনি ইরানের ভেতর এই শক্তিশালী হামলার যে বিষয়টা সেটা 2 সপ্তাহের জন্য স্থগিত করে দেন এবং তিনি বলেন যে পাকিস্তানের অনুরোধের কারণেই এটা হয়েছে। এবং পাকিস্তান হঠাৎ করে পৃথিবীর এত গুরুত্বপূর্ণ দেশ হয়ে গেল যে পৃথিবীর অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রকে এতভাবে অনুরোধ করলো যে হামলা চালাবেন না, পরিস্থিতি খারাপ হবে। তখন কিন্তু তার শোনার কোনো ধরনের কর্ণপাতের কোনো ধরনের আগ্রহ ছিল না। তবে বর্তমানে যখন রাডার সিস্টেমগুলো শেষ হয়ে গেছে, যুদ্ধ বিমান একের পর এক ধ্বংস হচ্ছে এবং তিনি 48 ঘন্টার ডেডলাইনের শেষ সময় পৌঁছে এসেছেন, তখন পাকিস্তানের পক্ষ
থেকে নাকি অনুরোধ করা হয়েছে, তার জন্য তিনি তার হামলা 14 দিনের জন্য পিছিয়ে নিয়েছেন। দেখুন, আগামী 14 দিনের জন্য ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। আগামী 14 দিন কোনো ধরনের হামলা যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে করবে না, চূড়ান্তভাবে যুদ্ধবিরতি। এখন ইরানের পক্ষ থেকে কি বলা হয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন ছিল। তবে ইরান পরবর্তী সময় নিশ্চিত করেছে তারাও এই 14 দিনের যুদ্ধবিরতিতে রাজি আছে, তবে সেখানে তাদের কিছু শর্ত আছে। দেখুন, ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ট্রিগারের ভেতর এখনো আঙুল রয়েছে। যুদ্ধবিরতি যদিও তারা রাজি, তবে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক প্রতিক্রিয়া হলে সাথে সাথে তারা তার পাল্টা জবাব দেবে। যুদ্ধবিরতির যে নিয়ম অনুযায়ী সেটা সম্পূর্ণভাবে এখন দুই পক্ষের যে আস্থা রয়েছে তার উপর নির্ভরশীল, যেখানে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এই যুদ্ধবিরতি আসলে চূড়ান্তভাবে 14 দিন টিকবে কিনা তা নিয়েও সন্দেহ। দেখুন, যে কোনো ধরনের যুদ্ধবিরতি অবশ্যই তৃতীয় পক্ষের মধ্যস্থতায় টিকে, কারণ তৃতীয় পক্ষ বিষয়গুলোকে পর্যবেক্ষণ করে যে দুই পক্ষই যুদ্ধবিরতির চুক্তি মেনে চলছে কিনা। কারণ এক পক্ষ যুদ্ধবিরতির চুক্তি যদি লঙ্ঘন করতে চায়, সোজা অভিযোগ করে দেবে আমার উপর হামলা হয়েছে, আমি পাল্টা হামলা করব। এখন হামলা হয়েছে কি হয়নি সেই বিষয়টা যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়া, সেখানে কিন্তু কোনো সত্যতার বিষয় থাকে না, বা সেখানে কোনো বড় ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগও থাকে না। সুতরাং এই যে যুদ্ধবিরতি বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হলো, সেটা কতদিন টিকবে এবং কতক্ষণ তারা নিজেরা এখানে আস্থা রাখবে, সেটাই এখন গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, যুক্তরাষ্ট্র 14 দিনের যুদ্ধবিরতি করেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এই যুদ্ধবিরতি পুনরায় প্রস্তুতি নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তার বিভিন্ন ধরনের আধুনিক সরঞ্জাম, মিসাইল সকল কিছু নতুন করে আনবে এবং হামলার নতুন করে ছক কষবে। এই 14 দিন বলতে পারেন নিজেকে নতুন করে রিফিউল করার মতো। তবে আশঙ্কা রয়েছে এই 14 দিনের ভেতর ইসরায়েল আক্রমণ করে দিতে পারে, কারণ এই যুদ্ধবিরতির চুক্তিটা ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে হয়েছে, এখানে সরাসরি ইসরায়েলের মধ্যে কিন্তু হয়নি। যদিও ইসরায়েল বলেছে যে এই যুদ্ধবিরতির চুক্তি তারা সম্মান দেখে মেনে চলবে, তবে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির কোনো কিছুই তারা মানবে না, কারণ এটি ইরানের সঙ্গে করা হয়েছে, লেবাননের সঙ্গে নয়। এখন হঠাৎ করে যদি ইসরায়েল আক্রমণ করে বসে এবং যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রে যুক্তি দেয় যে আমরা তো আক্রমণ করিনি, আমরা যুদ্ধবিরতির যে শর্ত রয়েছে মেনে চলেছি, তখন আসলে বিষয়টা কি হবে? কারণ এই ইসরায়েল যে সকল সমরাস্ত্র ব্যবহার করে বা যত ধরনের জেট ফাইটার ব্যবহার করে, এতে ব্যবহারকৃত যত মিসাইল রয়েছে সকল কিছুই যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র নিজে হামলা করেও যদি এর দায় দায়িত্ব ইসরায়েলের উপর চাপিয়ে দেয়, স্বাধীনভাবে সেটা যাচাই বাছাই করার প্রক্রিয়াও কিন্তু জটিল। ইসরায়েলের কয়েকটি ঘাঁটিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলো মোতায়েন রয়েছে এবং আধুনিক যুদ্ধ বিমানগুলো নিয়মিতই সেখান থেকে মিশন পরিচালনা করে। এখন ইসরায়েলের এই ঘাঁটিগুলো থেকে উড্ডয়ন করে যদি ইরানে আক্রমণ হয় এবং সেই আক্রমণের দায় দায়িত্ব যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপর চাপিয়ে দেয়, তখন আসলে এই যুদ্ধবিরতির ভাগ্য কি হবে সেটাই হলো প্রশ্নবিদ্ধ। কারণ এর পূর্বেও কিন্তু যুক্তরাষ্ট্রের অনুমতি ব্যতীতই যুক্তরাষ্ট্রের দাবি অনুসারে প্রথম কিন্তু ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি আক্রমণ করেছিল। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র যখন আলোচনা শুরু করে বা যুদ্ধবিরতির চুক্তিতে যায়, তারা যুদ্ধবিরতির চুক্তি বা আলোচনার মাঝখানে হামলা করার অতীত ইতিহাস রেখেছে। দেখার বিষয়ে এই 14 দিনের যুদ্ধবিরতি প্রকৃতপক্ষে কতদিন টিকে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।